স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কুমিল্লার দেবিদ্বারে ছাত্র আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যার ঘটনায় করা মামলা থেকে বাঁচতে সাক্ষী ও এলাকাবাসীর বিরুদ্ধে পাল্টা মামলা করার অভিযোগ উঠেছে। দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মুক্তিযুদ্ধ চত্বরে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচি থেকে এমন অভিযোগ করেন নিহত রুবেলের স্বজন এবং এলাকাবাসী। রুবেল হত্যা মামলা অন্যতম আসামি রাজু সরকারের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাজু সরকার বর্তমানে কুমিল্লা কারাগারে আছেন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা আসামি দুই পুলিশ সদস্যের রিমান্ড শেষ না হতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাইদ হত্যা মামলা আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্রকে আদালতে হাজির করে পিবিআই। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে আসামির শারীরিক অসুস্থতা এবং রিমান্ডের প্রতিবেদন উপস্থাপন করে পিবিআই। নতুন করে রিমান্ড আবেদন না করায় আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। ঢাকার ধামরাইয়ে সরকারি গভীর নলকূপ দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য বাইশাকান্দা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল খালেক। ভুক্তভোগীরা হলেন উত্তর আনালিয়া খোলা গ্রামের আব্দুল সালাম এবং চণ্ডীশ্বর গ্রামের মোহাম্মদ মনির হোসেন। তারা একই ওয়ার্ডের বাসিন্দা। ধামরাই উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। 10,000 টাকা জমা দিয়েছি খালেকের কাছে, খালেক আমার টাকা দেয় না, মোটরে দেয় না। আমি 15-20 দিন আগে ওরে বলছি যে আমার টাকা দিয়ে দাও, মোটর তুমি দাও না দাও না, আমার টাকা দিয়ে দাও, আমার দরকার নাই মোটরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় লরি চাপায় মোটরসাইকেল আরোহী 2 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন চাঁদপুরে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহমেদ এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু। পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় পাখির মোড় ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের চাপা দেয়। স্থানীয়রা রনি এবং জিতুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবেরচর হাইওয়ে থানার এসআই রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামের লোহাগড়া পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 3 ডাকাত এবং নিয়মিত মামলার মোট 9 আসামিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার ঈদগাঁও থানা পূর্ব দরগাপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে মাহমুদুল করিম, সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত এবং পটিয়া থানার খরনা এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জুড়ে ঘর তুলে একটি পরিবারকে অবরুদ্ধ করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় এলাকাবাসীকে সাথে নিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বেলা 11টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বড়চলা গ্রামের উত্তরপাড়ার গোরস্থানের সামনে ভুক্তভোগী শমশের আলী পরিবারের পক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ছাত্র জনতা অংশ নেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য শমশের আলীর ছেলে আলামিন হাসান ছাড়াও স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ আবাসিক এলাকার নামে জোর করে সাধারণ মানুষের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুরে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে ভাওয়ার ভিটি এলাকার শতাধিক ভুক্তভোগী বিক্ষোভে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তারা নিজেদের জমি দখলের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে নিজ জমি ফেরত পেতে এবং দখলের সহযোগিতাকারী হিসেবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী এরশাদ এবং রিয়াজুলের বিচার চান। জয়পুরহাটে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি এবং
সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন সেভাবেই আগামীতেও তারা ঐক্যবদ্ধ থাকবেন। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম আসাদ, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্যা কবলিত অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ডাক্তার মোস্তফা হাজিরা ফাউন্ডেশন। HMH গ্লোবাল গ্রুপের উদ্যোগে ডাক্তার মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বন্যা কবলিত নোয়াখালী, সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদ ভবনে অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের যে কোনো দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রাম নগরীর আঞ্জুমানে শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফে শান্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খানেকা শরীফের জাতীয় সুফি পরিষদ আয়োজন করে। পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা তৌহিদ শাহ আমিরি, অধ্যক্ষ মাওলানা শোয়েব রেজা, ইয়ার মাহমুদ ফেয়ারু, আশিকুর রহমান হাফেজ সহ আরও অনেকে। সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের চট্টগ্রাম অফিস উদ্বোধন করা হয়েছে। সেনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠান সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড 2009 সালে প্রতিষ্ঠার পর থেকে রাজধানীতে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে নির্মাণ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ এই অফিস উদ্বোধন করেন। ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্স বান্দরবনের সম্পত্তি লোপাট এবং প্রতিষ্ঠানটি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জামাল খানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা পরিচালক মাওলানা আতাউল্লাহ। তিনি বলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান এবং সাবেক পৌর মেয়র জাবেদ রেজা সহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই মাদ্রাসাটি দখলের জন্য ষড়যন্ত্র, হুমকি, হামলা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই বান্দরবানের শিক্ষা প্রতিষ্ঠানটি দখল এবং ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য প্রশাসন এবং সচেতন মহলের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষক এবং ছাত্ররা। বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের অভিষেক হয়েছে। দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি ইমদাদুল হক। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। যশোরের চৌগাছায় চলছে 10 দিন ব্যাপী পীর বলুদেওয়ানের মেলা। চৌগাছা কপোতাক্ষ নদের তীরে প্রায় 200 বছর ধরে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এই মেলা শুরু হয়। মেলা উপলক্ষে জমায়েত হচ্ছেন হাজার হাজার ভক্ত অনুরাগী। হাজরাখানা গ্রাম সহ আশপাশের জনপদে বসেছে গ্রামীণ মেলা। দেশে বিভিন্ন জেলা থেকে দোকানিরা এসে মেলায় পরশা সাজিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। ঈদ কুরবানিতে মেয়ে ছিল যদি আসতে নাও পারে, এই বলুর মেলায় জামাই এবং মেয়ে শ্বশুর বাড়ি অবশ্যই আসে। এবং এখনো শেষ হয়নি মেলাটা ঘুরে, বাট অনেক ভালো লাগছে এখানে এসে, অনেক কিছু দেখছি। ভাই আমরা বগুড়া থেকে আসছি, বেচকেনা ভালো হবে আশা করা যায়। তো সামনের দিক থেকে আরো বেচকেনা আমাদের আরো ভালো হবে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দোকানেরা নিয়ে এসছে, অনেক প্রকার মালামাল এখানে আছে, দর্শনার্থীরা আছে, পীর সাহেবের ভক্তগণ এখানে উপস্থিত হয়ে থাকে।
সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমিসহ ঘরবাড়ি। পরিবেশবিদরা বলছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়েছে, তেমনি ঝুঁকিতে পড়েছে পরিবেশ। এদিকে জেলা প্রশাসনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত খুলনার দাকো, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এসব ব্যক্তিরা ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছে কোটি কোটি টাকার বালু। ড্রেজারের মালিক জাহাঙ্গীর সাহেব, 2 নং কাস্টমার দাদাজি ডক আর সালায় বাপ্পি মিয়া বৈঠকের। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলোর জন্য এ যেন মরার উপর খাড়ার ঘা। অবৈধ বালু উত্তোলন করায় নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। আমরা তো উপকূলীয় অঞ্চলে বসবাস করি, এখানে তো কৃষি নির্ভরশীল এলাকা। এখানে যে নদী ভাঙন, কৃষকরা প্রতিবারই হুমকির সম্মুখীন হচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘের বেড়ির ভাঙন বেশি বাড়তেছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, এগুলো এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধুমাত্র কারণ হলো এই আপনার বালু কাটার কারণে। এই যে ভাঙন এই পরিমাণ, আর সেই জায়গায় বেশি কাটতেছে, সেই জায়গায় বেশি কাটতেছে। তাই এখন আমরা কোনো কথা বলি কাজ আছে না, যে আমরা কই দিলি উপরে যারা আসে দলীয়ভাবে বা অন্যভাবে যারা নেতা কথা আসে, তারা এসে পয়সা করে তাগিদ দিয়ে তারা আবার যাতায়াত। আমরা 2-1 দিন করলে একদিন বন্ধ হয়, পরের দিন আবার শুরু হয়ে যায়। নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে যথাযথ আইন রয়েছে, সেই আইন না মেনে অসাধু ব্যক্তিরা নদ নদীগুলোকে হুমকির মুখে ফেলছে বলে মনে করেন এই পরিবেশবিদ। একদিকে যেমন নদ নদীগুলো হুমকির মুখে পড়ছে, ভাঙনের প্রবণতা বাড়ছে, ঝুঁকি বাড়ছে, অন্যদিকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এবং শুধুমাত্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি না, এখানে যে উদ্ভিদ প্রাণী সামগ্রিক যে প্রতিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা করবে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি প্রভাবশালী মহল নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন ও বালু মহলগুলো দখলের পায়তারা করছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।